আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের আদানি গোষ্ঠীর বিদ্যুৎ চুক্তির সবচেয়ে বড় সমালোচনা ছিল এর চরম গোপনীয়তা। জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত একটি দীর্ঘমেয়াদী চুক্তির শর্তগুলো জনগণের জানার কোনো সুযোগই ছিল না। দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারও সেই একই পথে হেঁটেছে। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটানো হলো, তার মূল আকাঙ্ক্ষা কেবল একজন ব্যক্তির অপসারণ ছিল না, বরং একটি অস্বচ্ছ, গোপনীয় ও জনস্বার্থ বিরোধী শাসন ব্যবস্থার অবসানও ছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার যখন সেই একই অস্বচ্ছতা ও অস্বাভাবিক দ্রুততার সঙ্গে দুটি দীর্ঘমেয়াদী বন্দর চুক্তির স্বাক্ষর করে, তখন জাতির মনে এক গভীর প্রশ্ন ও হতাশার জন্ম হওয়াই স্বাভাবিক। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল এবং ঢাকার পানগাঁও টার্মিনাল নিয়ে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের দুটি কোম্পানির সঙ্গে যে চুক্তি করা হলো, তাকে সত্যি দেশের স্বার্থ রক্ষা করেছে, নাকি এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেখানো পথেরই এক বিপজ্জনক পুনরাবৃত্তি? বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী আনু মুহাম্মদ এই প্রক্রিয়াকে সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, যে গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রাতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে এই চুক্তিগুলো করা হচ্ছে, তাতে ইতিহাসে এই সরকার বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত থাকবে। আনু মুহাম্মদের এই কঠোর মন্তব্যটি আবেগপ্রসূত নয়, বরং চুক্তির প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলেই এর পেছনের যৌক্তিকতা স্পষ্ট হয়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের আদানি গোষ্ঠীর বিদ্যুৎ চুক্তির সবচেয়ে বড় সমালোচনা ছিল এর চরম গোপনীয়তা। জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত একটি দীর্ঘমেয়াদী চুক্তির শর্তগুলো জনগণের জানার কোনো সুযোগই ছিল না। দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারও সেই একই পথে হেঁটেছে। লালদিয়া টার্মিনালের মতো একটি বিশাল প্রকল্পের কারিগরি ও আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হয়েছে মাত্র 1 বা 2 দিনের মধ্যে। এমনকি চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা বা নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে। যে চুক্তির মেয়াদ 30 থেকে 45 বছর পর্যন্ত হতে পারে, তার প্রতিটি শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ এবং বিভিন্ন অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য এই সময় কোনোভাবেই যথেষ্ট নয়। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার অজুহাত চুক্তির শর্তগুলো আড়াল করার এই প্রবণতা স্বচ্ছতার প্রতিশ্রুতির সঙ্গে এক নির্লজ্জ প্রতারণা। দ্বিতীয় উদ্বেগের বিষয়টি হলো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া G2G বা সরকার টু সরকার পদ্ধতিতে চুক্তি করার যৌক্তিকতা। লালদিয়া টার্মিনাল নির্মাণে বিদেশি কোম্পানি 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে এবং বিনিময়ে কয়েক দশক ধরে তার মাশুল আদায় করবে। প্রশ্ন হলো, এই পরিমাণ অর্থ কি বাংলাদেশ নিজে বিনিয়োগ করতে পারত না? যদি পারত, তবে পুরো মাশুলই রাষ্ট্রের কোষাগারে জমা হতো। এখন মাশুলের কত অংশ বাংলাদেশ পাবে? যদি আদানির চুক্তির মতোই দেখা যায় যে মাশুল নির্ধারণ ও বাড়ানোর ক্ষমতা কোম্পানির হাতেই রয়ে গেছে, বা চুক্তি বাতিলের শর্তগুলো দেশের জন্য প্রতিকূল, তখন ভবিষ্যৎ প্রজন্মের ওপর এক বিশাল অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেওয়া হবে। যদি কমিশনের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়, তার প্রতিকার কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতুর পর্যবেক্ষণটি এই প্রক্রিয়ার পেছনে চালাকিকে আরও নগ্নভাবে উন্মোচিত করে। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই চুক্তির দিনক্ষণ হিসেবে 17 নভেম্বর সকাল 10টা বেছে নেওয়া হলো, যেদিন সকাল 11টায় ছিল শেখ হাসিনার মামলার রায়। এই ঘটনা প্রবাহ কি নিছকই কাকতালীয়, নাকি এটি একটি সুচিন্তিত কৌশল, যেখানে জাতীয় মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করে একটি বিতর্কিত চুক্তি নীরবে সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে? মোশাহিদা সুলতানা ঋতুর ভাষায় এটি স্বৈরাচারীর চেয়েও বড় স্বৈরাচারী চালাকি। সবচেয়ে বড় প্রশ্নটি তুলেছেন প্রকৌশলী কল্লোল মুস্তফা। তিনি লিখেছেন, বিদেশি অপারেটর নিয়োগের মাধ্যমে বন্দরের মূল সমস্যাগুলোর আদৌ কোনো সমাধান হবে কিনা। চট্টগ্রাম বন্দরের প্রধান সীমাবদ্ধতা হলো এর চ্যানেলের কম গভীরতা। এর কারণে বড় জাহাজ ভিড়তে পারে না। এর সঙ্গে রয়েছে কাস্টমসের জটিলতা এবং দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে দুর্বল সংযোগ। তড়িঘড়ি করে একজন বিদেশি অপারেটর নিয়োগ দিলেই কি এই কাঠামোগত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, নাকি এটি বন্দরের লাভজনক অংশটি বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়ে মূল সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার একটি সহজ উপায় মাত্র?
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির অভিজ্ঞতা আমাদের একটি কঠোর সতর্কবার্তা। 2006 সালে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা একটি বন্দর চুক্তি 2018 সালে জিবুতি সরকারকে বাতিল করতে হয়েছিল, কারণ তদন্তে বেরিয়ে আসে যে কমিশনের বিনিময়ে দেশের সার্বভৌমত্ব বিরোধী শর্তে চুক্তিটি করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক আদালতে জিবুতিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও যে এমন ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তাদের নীরবতাও হতাশাজনক। আনু মুহাম্মদের ভাষায়, যারা দিনরাত সরকারের সঙ্গে দেন দরবার, হাসি ঠাট্টা আর ফটো সেশনে সময় দিয়েছে কিন্তু এসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও তার অস্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে টু শব্দ করেনি, তাদেরও এই বিশ্বাসঘাতকতার দায় বহন করতে হবে। বন্দর নিয়ে আসলে কি হচ্ছে? বিদেশি কোম্পানিকে দেয়ার লাভ ক্ষতি? জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনকল্যাণকামী শাসন ব্যবস্থা। কিন্তু গোপনীয়তা ও তাড়াহুড়ার সংস্কৃতি যদি অপরিবর্তিত থাকে তবে কেবল শাসকের মুখ বদল হবে, ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। এই বন্দর চুক্তিগুলো অন্তর্বর্তী সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। তারা কি জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ দেবে, নাকি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত আরেকটি সরকারের পথেই হাঁটবে? সেই সিদ্ধান্ত নেয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।